ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যেটি ট্রাম্প প্রপোজ করেছে এবং জাতিসংঘের নভেম্বরের মিটিংয়ে সেটা এন্ডোর্স করা হয়েছে, যে গাজা পুনর্গঠন, গাজার আইন শৃঙ্খলা রক্ষা, গাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা, এসব নিয়ে সেখানে একটা বহুদেশীয় একটা বাহিনী কাজ করবে, যেটা অনেকটা ইউএন পিস কিপিং মিশনের মতো, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো। এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। এটা প্রপোজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু এখনো এর অনেক টার্মস অফ রেফারেন্স বাকি রয়েছে এবং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে সৈন্য পাঠানোর জন্য, কিন্তু বাংলাদেশ অনেকটা নিজের থেকে জেচে পড়েই এখানে সৈন্য পাঠাতে চেয়েছে। এবং এই যে বাংলাদেশের নিজের থেকে জেচে পড়া, এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের ইচ্ছে হয়েছে। ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায় এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরো 1 বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা, এটা কন্টিনিউ করতে চেয়েছে। যেমন আমেরিকা এই শর্তে রাজি হয়নি, যে এই কারণে ডক্টর ইউনূসকে আরো 1 বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেসের থেকে যে যাবে, এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেসের কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি। এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব, ইট ব্রিংস লট অফ মানি, কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে, যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং খুবই আনসার্টেইন এখন পর্যন্ত এইখানকার কি অবস্থা। ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না, এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না, এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে। এখনো প্রচুর 20 লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে। তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসের অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না, তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না। সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে। সুতরাং এটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যায় কিনা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন, কিন্তু এখন বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায়। এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারেক রহমান বলেছে যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে, এই দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যাক, প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে। এবং বলেছে এর আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে, যে এর আগে আমরাও করেছি, আওয়ামী লীগও করেছে, সুতরাং এটা নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি। তার মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না, এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা অ্যাট এনি কস্ট এই নির্বাচন চায়। এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায়, তখন জামাতে ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে
জামাতে ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইনশিওর করতে হবে। তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে, যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পূর্ণ করে, সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যাই হোক, রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম। আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে। তবে শুরুতে যে কথাটা বলেছিলাম, আজকের মিডিয়ায় ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। এটা শুনে আমার অনেক বন্ধু, পুরুষ বন্ধু দেখলাম খুবই পুলকিত। আসলেই কি তাই? হাইকোর্ট রায় দিয়েছে এবং হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি? এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো। এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি, এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি, স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ 3 থেকে 5 জনের একটা সালিসি কমিটি। সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে। অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো না বললো, অনুমতি দিল কিনা, তার চেয়ে কথা হলো যে ওই সালিসি কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে তাহলেই কেবল করতে পারবে। সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতি চেয়ে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে গেল এবং এইটাই মুসলিম আইনে আছে। সুতরাং যারা এই হাইকোর্টের যুগান্তকারী রায়ে খুশি হয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য অলরেডি উসখুস করা শুরু করছেন, তারা এই বিষয়টি একটু জানবেন এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে যান না, তাহলে কিন্তু আইনত ফেসে যাবেন। প্রিয় বন্ধু, অনেকভাবে প্রশ্ন করতেছিলেন যে ভাই আগামী 12 তারিখে কি নির্বাচন হয়ে যাচ্ছে কিনা, নির্বাচন হবে কিনা, এ নিয়ে খুব আগ্রহের সাথে আপনার প্রশ্নটি করতেছেন। তাহলে কি হয়ে যাবে, নির্বাচন হয়ে গেলে বা কি হবে, 5 বছরের জন্য ক্ষমতায় বসে যাবে, এমন প্রশ্ন। আসুন সেই বিষয়ে আমি একটু উত্তর দিচ্ছি। 12 তারিখ নির্বাচন হবে কি হবে না। দেখুন, এই মুহূর্ত থেকে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত আসার কথা, তিনি শপথ নিয়েছেন, আপনারা জানেন। তিনি আগামী 12 তারিখে বাংলাদেশে আসছেন, অর্থাৎ কাল বাদে পরশু দিনই তিনি বাংলাদেশে আসছেন। এরপরে তার কিছু রাজনৈতিক দলের সাথে তার বসার কথা রয়েছে, সেটি এর পরবর্তীতে দেখা যাক কি হয়। কিন্তু এতটুকু আমি এই মুহূর্ত থেকে বলতে পারি আপনাদের, 12 তারিখে এই এখন যেভাবে চলতেছে এভাবে নির্বাচন যদি 12 তারিখ হয়ে যায়, তাহলে 12 তারিখের পরে ঠিক 10 দিনের মধ্যে বাংলাদেশে গৃহযুদ্ধ কনফার্ম। আর যদি 12 তারিখ নির্বাচন না হয়, যদি 3 মাস পরে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলার একটা বন্দোবস্ত হবে বা সেই রাস্তাটা তৈরি হবে। এটা চিরন্তন সত্য। কেন বলছি কথাগুলো? দেখুন, সেই রাষ্ট্রদূত আসবেন, তার বসবেন, বসার পরে আপনারা জানেন যে এই নির্বাচন বন্ধের জন্য বা এই সরকারের নির্বাচন করার কোনো এখতিয়ার নাই, এমন একটা রিট কিন্তু হাইকোর্টে চলমান। একটা রিট করা আছে, একটা রিট করছে একজন আইনজীবী, যে রিটে তিনি বলেছেন, হাইকোর্টকে নলেজে দিচ্ছেন যে এই ইন্টারিম বা এই সরকার, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ নাই, এই সরকার অবৈধ। আর এই সরকার নির্বাচন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। সেই সরকার যদি নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচন বৈধ হবে না, সেটাও হবে অবৈধ নির্বাচন, অবৈধ ক্ষমতা। তা পরবর্তী যারা আসবে তারাও হবে অবৈধ, সেই বিষয়টা আপনারা জানেন। তাহলে সেইটার সূত্র ধরে হয়তো যদি আবার বিদেশিরা যারা সব দলের অংশগ্রহণমূলক যে নির্বাচনটা তারা প্রত্যাশা করেছে এই দেশে, সেই বিষয়টা যখন আসবে তখন কিন্তু আপনার এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, নির্বাচনটা 3 মাস পিছিয়ে যাবে যদি সেই দিকে চলে। এরপরে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে ধরেন আগামীতে দেশটা হয়তো একটা শান্তিপূর্ণভাবে একটা বিরাজ করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা কিন্তু আইন কানুন নিয়ম তক্কা কোনো কিছুই মানে না, সব কিছু একেবারে সার্বে সার, এটা দেখতেছেন। এখন এই মাফিক যদি তারা কোনো কিছু না মেনে তাদের মতো করে হঠাৎ করে ধরেন যুক্তরাষ্ট্র বলে দিল যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, মানে নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই,
কিন্তু সকল দলের অংশগ্রহণমূলক কথাটা বললো না। তখন কি হলো প্যাচটা? তাহলে নির্বাচন হয়ে যাচ্ছে। আর 12 তারিখ যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেই সরকার তো অবৈধ। সে সরকারকে আপনারা 5 বছর রাখবেন, অবৈধ সরকারকে, নাকি গৃহযুদ্ধ চলমান? আপনারা জানেন 96 সালে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন, সেই সংসদ খালেদা জিয়া টিকাইতে পারছিল 16 দিন, এটা তো জানেন। এই 2006 সালে সে তো নির্বাচন, বিএনপি জামাত জোট সরকার, তারা তো নির্বাচন শান্তিপূর্ণভাবে দিতে চায় না। এইভাবে তারা তো আবারও তাদের মতো করে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসার জন্য সেই লাইসেন্স করে নিয়েছিল। আপনারা সেটা জানেন, তো ইতিহাস সেটাই তো বলে। কিন্তু না, ইতিহাস সাক্ষী যে খালেদা জিয়া যতবারই ক্ষমতায় আসছে সাধারণ মানুষের রক্ত নিচ্ছে, অসংখ্য তাজা প্রাণ ঝরাইছে, গুলি করে হত্যা করছে, এরপর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, তত্ত্বাবধায়কের সাথে ক্ষমতা দিতে সে বাধ্য হয়েছে। এটাই তো সত্যি কথা। সুতরাং এই 7 সালে কিন্তু 6 সালে কিন্তু সেটা সে চেষ্টা করেছিল, পারে নাই। এখন আসেন, এই অবৈধ অসাংবিধানিক সরকার যদি যেভাবে নির্বাচনে যদি আগামীতে ডেভিল ইউনূস আওয়ামী লীগ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানায়, আপনার কি মনে হয় শেখ হাসিনা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে? কখনো না। আওয়ামী লীগ কখনো সেই সরকারের অধীনে নির্বাচনে যেতে পারে না। কারণ ডেভিল ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করা মানে ডেভিল ইউনূসকে বৈধতা দেওয়া। সেটিকে আপনারা চান? কিভাবে বৈধতা দিবেন? তা তো সংবিধান ভেবেছে অসাংবিধানিক সরকার, তা আপনি কি সংবিধান পরিপন্থী কাজ করতে পারবেন? না। শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছে আমাদের নেত্রী, তিনি বলেছেন বারবার যে সেই বৈধ সাংবিধানিক সরকার আসতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটা সংবিধানে বলা হয়েছে তাকে আসতে হবে। ইন্টারিয়েটের তো অন্তর্বর্তী কি এটা তো কোনো শব্দই নেই। সুতরাং সেই জন্য যদি সেটা যদি হয় তাহলে হবে 3 মাস পর। আর এই সমস্ত কিছু আপনাকে জানতে হলে 15 থেকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ কাল বাদে পরশুদিন থেকে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে আপনি নিশ্চিত হতে পারবেন যে সেই নির্বাচন 12 তারিখে হচ্ছে কি নাকি 3 মাস পিছাইছে। এই বিষয়টা জানবেন আগামী 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, সেটা আপনি বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে নির্বাচন। কিন্তু মাথায় রাখবেন, নির্বাচন যেহেতু ওরা অনেক কিছু মানেন, ওরা যদি 12 তারিখে নির্বাচন করেই ফেলে, সুতরাং এই 10 তারিখের ভিতরে কি আওয়ামী লীগ আপনাকে চুপ করে বসে থাকবেন? এই 5 বছর কিসের অবৈধ সরকার? অবৈধ সরকারের অধীনে নির্বাচনে একটা অবৈধ সরকার গঠিত হয়েছে, সে অবৈধ সরকারে যা খুশি তাই করে যাবে, এগুলো কেমনে সম্ভব? এদিকে আওয়ামী লীগ মেনে নিবে কখনো? তৃণমূলের একজন কর্মী মেনে নিবে কখনো? একজন প্রতিবন্ধী কর্মী তো মেনে নিবে না, একজন প্রতিবন্ধী সাধারণ নাগরিকও সেটা মেনে নেবে না। সুতরাং সেই জায়গা থেকে যদি ওরা একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে, কিভাবে 10 দিনের মধ্যে সেই নির্বাচন 12 তারিখ থেকে 22 তারিখের মধ্যে পুরো তুলকালাম সৃষ্টি করে দিতে হবে, পুরো জাগরণ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের প্রতিটা যে উপজেলায়, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে টর্নেডো ঝড় সৃষ্টি করতে হবে। যেখানে জুলাই জঙ্গি সেখানেই উত্তম মাধ্যম, যেখানে জুলাই জঙ্গি পাওয়া যায় সেখানে উত্তম মাধ্যম পাওয়া যায়, যেখানে মব সন্ত্রাসী, যেখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ ধ্বংসকারী, সেইখানে উত্তম মাধ্যম হবে। গেরিলারা তখন আরো বেশি রকমের পুরো ঢাকা এলোমেলো টর্নেডো ঝড় তুফান সৃষ্টি করে ফেলতে হবে একেবারে চূড়ান্ত ডাকের জন্য। চূড়ান্ত ডাকে যখন হয়ে যাবে তখন আর দিক বিদিক এমনি পালাইতে থাকবে, এমনি ছুটতে থাকবে। কারণ আওয়ামী লীগের আছে গণজোয়ার আর আছে লগি বইটা। সুতরাং 12 তারিখ নির্বাচন হয়ে গেলে অবশ্যই লগি বইটা ধার দিয়ে জায়গায় একেবারে সর্বাত্মকভাবে টর্নেডোর জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেটা 12 তারিখ আমরা 15 থেকে 20 তারিখের মধ্যে সেটা জানতে পারবো ইনশাল্লাহ। আর এর মধ্যে নতুন নির্দেশনা অবশ্যই নেত্রী আপনাদেরকে জানিয়ে দেবেন। সুতরাং সেই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, অবজার্ভ করতে থাকুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। অতিরিক্ত তেলবাজিতে যেটা হয় আর কি, আমার মনে হয় যে আমাদের সরকারের যিনি একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি সম্ভবত মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন। আমেরিকাকে এই মুহূর্তে সারা পৃথিবী খুশি করতে চায় মাদুর ঘটনার পর, কিন্তু তার মানে এই না বাংলাদেশের জনগণের পালস, আপনি কোনো ইলেক্টেড মেম্বার না, এমপি না যে আপনি এই জায়গাটা পাইছেন। টেকনিক্যালি আপনাকে ডাইকা আনা হয়েছে কোনো একজন মানুষের দয়ায়, অথবা কোনো একটা টেলিফোনে, অথবা কারোর প্রভাবে, মানে এখানে যে শর্টকাটটা গঠিত হয়েছে এইভাবে তো গঠিত হয়েছে। আপনি এই দেশের যে মানুষ, তাদের যে আবেগ অনুভূতির জায়গা গাজাকে নিয়ে, সেই জায়গাটায় আপনি কি একবার চিন্তা করছেন? খলিল ভাইয়ের এক বক্তব্য নিয়ে ব্যাপক তীব্র সমালোচনা, অনেকে গালাগালিও করতেছেন। কেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা, আচ্ছা কে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প শান্তির কোনো পরিকল্পনা করে? বাট খলিল ভাই মনে করে, শুধু মনে করে না, তিনি একটা আগ্রহ প্রকাশ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প গাজাতে একটা শান্তি পরিকল্পনা করছে। সেই পরিকল্পনায় যে বাহিনী আছে, রক্ষা বাহিনী, তো সেই ISF এর যে রক্ষা বাহিনী, সেখানে নীতিগত আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশ কি খলিল ভাই? অবশ্যই না।
এটা তার ব্যক্তিগত চিন্তা, জনগণের আবেগের বিপরীতে একটা ভূমিকা। ওয়াশিংটনে এই মুহূর্তে তিনি সফররত আছেন। সেখানে আমাদের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের কাছে তার এই অবস্থান তুলে ধরেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে যে গত 9 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেখানে জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, ভিসা নীতি, রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা। ট্রাম্প শান্তির দূত বা শান্তির বাহক, বা ট্রাম্পের মাথায় শান্তি নিয়ে বিশ্বে কোনো পরিকল্পনা কাজ করে একটা পাগল ছাড়া আর তেলবাজ ছাড়া আমার মনে হয় যে এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বিশ্বাস করে খলিল ভাই। আমার মনে হয় যে আপনি ওইখানে গিয়ে একটু আবেগে আপ্লুত হয়েছেন, অথবা আপনার কোনো আমেরিকার নাগরিকত্ব আছে কিনা আমি জানি না, যে ভবিষ্যতে গিয়ে আবার আপনার কাজে লাগবে। নানান আলোচনা আছে আপনাদের নাগরিকত্ব নিয়ে। আপনার এই বক্তব্যটা কোনোভাবে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির জায়গা থেকে সাপোর্ট করি না। কারণ আমি ভাই অনেকগুলা পেজ হারাইছি, চ্যানেল হারাইছি এই গাজার পক্ষে কথা বইলা, বীরদের পক্ষে কথা বইলা। বাস্তবতা তো আমরা ভুক্তভোগী, তাই না? প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বৈঠকে ডক্টর খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে গঠিতব্য যে বাহিনী, সেখানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করলে যুক্তরাষ্ট্র তা ইতিবাচকভাবে গ্রহণ করে। মার্কিনী কর্মকর্তারা একে একটি সংবেদনশীল গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে উল্লেখ করেছেন। বলছেন যে বাংলাদেশের সাথে আপনার নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা ইসরায়েলি সূত্রের বরাতে জানা যায়, গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন 2 তারকা জেনারেল নিয়োগের পরিকল্পনা করছে ট্রাম্প। এর মাধ্যমে গাজার নিরাপত্তা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, বেসামরিক, সামরিক ভূমিকা আরো জোরদার হবে। অর্থাৎ ওইখানে আমাদের দেশের আর্মি অথবা কোন একটা সশস্ত্র বাহিনী যাবে, লাইক জাতিসংঘের মতো। ওইখানে গিয়ে কি করবে? কাদের বিরুদ্ধে তারা হাত তুলবে, মেশিন চালাবে? আমাদের বীরদের বিরুদ্ধে, আমাদের সেখানের ভাইদের বিরুদ্ধে। আমি মনে করি বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ আর্মি অফিসার বা কোনো সদস্য এই মিশনে যাইতে চাবে না। তারপরেও ভালো বেতন টেতন দিবে, সুযোগ সুবিধা দিবে, জাতিসংঘের যে কোনো ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এখানে যাওয়া মানেই হচ্ছে বীরদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আপনার এই পয়সাটা সেখানে অনেক মায়ের কান্না, বাবার আহাজারি, এগুলার মধ্যে দিয়ে আপনি এই পয়সা যারা হজম করবেন, আপনার পরিবারে এটা ইফেক্ট হবে ভাই। কারণ আমাদেরকে পাঠানোই হবে কাদেরকে ধরার জন্য, সাইজ করার জন্য? বীরদেরকে, সেখানে মানুষদেরকে। ইসরায়েলকে তাদেরকে স্যার ডাকতে হবে, আব্বা ডাকতে হবে, তাদের মানে তাবেদারি করতে হবে। সো খলিল ভাইয়ের এই বিষয়টা আমার কাছে ইতিবাচক মনে হয়নি। মনে হয়েছে এটা বাংলাদেশের মানুষের ভাবাবেগ এটার বিপরীতে গিয়েছে। ভালো থাকুন।